হ্যালো ভিউয়ার্স, 1561 সালের জানুয়ারি মাস একজন বয়স্ক ব্যক্তি এলেন গুজরাটের পাটন শহরে। উদ্দেশ্য, সেখান থেকে তিনি জাহাজে করে মক্কায় যাবেন হজ করতে। সহস্রলিঙ্গ লেকের তীরে তাঁবু ফেলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সন্ধ্যাবেলা তিনি যখন নামাজে দাঁড়ালেন, তখন 30-40 জন আফগান আততায়ী এসে তার উপরে হামলা চালালো। বয়স্ক লোক নিজেকে রক্ষা করার কোনো সুযোগই পেলেন না। তার পেট এবং পিঠে মারা হলো ধারালো খঞ্জর, আর ধুলায় লুটিয়ে পড়লেন সেই বৃদ্ধ। এই লোকটি ছিল এক সময়ের পরাক্রমশালী সেনাপতি। এই মানুষটি না থাকলে ইতিহাসে হয়তো মোগল সাম্রাজ্য বলতে আজ আমরা কিছুই পড়তাম না। সম্রাট আকবর হয়তো 13 বছর বয়সেই হারিয়ে যেতেন ইতিহাসের অন্ধকারে। এই হলো সেই ব্যক্তি যার নাম বৈরাম খান, যিনি একাই এক সময় মোগল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু কে মারল তাকে? আজ আমরা জানব মোগল ইতিহাসের সবচেয়ে ডার্ক এবং রোমাঞ্চকর চ্যাপ্টার। এটা 1537 সালের ম্যাপ। দেখতেই পারতেছেন তখনকার পার্সিয়ান, মুঘল, সুরি এবং বেঙ্গল সালতানাতের মানচিত্র। কাবুল, আগ্রা এবং লাহোর তখন ছিল মোগল সাম্রাজ্যের অংশ। আগ্রা তখন মোগল সাম্রাজ্যের রাজধানী এবং মোগল সম্রাট তখন হুমায়ুন, বাবরের ছেলে। যা বললাম তাতে কোনো ভুল নেই, কিন্তু এর ভেতরে টুইস্ট আছে। বাস্তবে তখন মোগল সাম্রাজ্যের টোটাল টেরিটরির উপরে সম্রাট হুমায়ুনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। কারণ 1530 সালে বাবর মারা গেলে তার 4 জন সন্তানের ভেতরে প্রথা অনুযায়ী সাম্রাজ্যের বন্টন হয়ে যায়। হুমায়ুনের নিয়ন্ত্রণে ছিল মূলত দিল্লি, আগ্রা এবং আজকের উত্তর ভারত। আর এটা হলো 1541 সালের ম্যাপ। দেখতেই পারতেছেন শেরশাহ সুরির সুরি সাম্রাজ্য বেঙ্গল সালতানাত সহ মোগলদের তাড়িয়ে দিয়েছে উত্তর ভারত আর পাঞ্জাব থেকে। কিন্তু ওই যে আজকের আফগানিস্তানে মোগল সাম্রাজ্যের অংশবিশেষ টিকে আছে, ওটা হলো হুমায়ুনের সৎ ভাই কামরান মির্জার এলাকা। কামরান কিন্তু হুমায়ুনের সরাসরি প্রতিপক্ষ। শেরশাহর বিরুদ্ধে যুদ্ধে সে হুমায়ুনকে সাহায্য করেনি। ভাইদের এই ইন্টারনাল ক্যাচালের কারণেই শেরশাহর পক্ষে সহজ হয়েছিল মোগলদের হারানো। হুমায়ুন পালিয়েছিল, আশ্রয় নিয়েছিল সিন্ধের উমরকোটে। সিন্ধের উমরকোটের রাজা রানা প্রসাদ হুমায়ুনকে শেল্টার দিয়েছিল। এই উমরকোট দুর্গেই 1542 সালে আকবরের জন্ম হয়। এটা ছিল মূলত মানবিক আশ্রয়, রাজনৈতিক নয়। অনেকে তখন হুমায়ুনকে ছেড়ে চলে যায়, কিন্তু বৈরাম খান তেমনটি করেননি। বৈরাম খানের ধমনীতে প্রবাহিত ছিল মধ্য এশীয় তুর্কমেন রক্ত। তিনি ছিলেন বাহারলু ট্রাইবের সন্তান এবং শিয়া মতাবলম্বী। তার পূর্বপুরুষেরা তৈমুল্লংয়ের সেবায় নিয়োজিত ছিল। বৈরাম খান নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন সম্রাট বাবরের অধীনে। বাবরের মৃত্যুর পর তিনি হুমায়ুনের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিতে পরিণত হন। সেই সময় সিন্ধ শাসন করতেন শাহ হুসেন আরগুন। তিনি হুমায়ুনকে পুরোপুরি সমর্থন দেননি, বরং কখনো কখনো সাহায্য করেছেন, আবার কখনো কখনো চাপ দিয়েছেন। হুমায়ুন সেখানে স্থায়ী শক্ত ঘাঁটি করতে পারেননি। অবশেষে 1544 সালে হুমায়ুন চলে যান পারস্যে। ওদিকে পারস্যে অর্থাৎ আজকের ইরানে তখন চলতেছে শিয়া মুসলিমদের প্রবল প্রতাপশালী সাফাভিদ সাম্রাজ্য। রাজা তখন শাহ তামাপস। চিন্তা করেন সিচুয়েশনটা, হুমায়ুন একজন সুন্নি মুসলিম সম্রাট, আর তিনি সাহায্য চাইতে গেলেন একজন কট্টর শিয়া সম্রাটের কাছে। এটা ছিল বাঘের গুহা থেকে পালিয়ে কুমিরের মুখে পড়ার মতো অবস্থা। কিন্তু হুমায়ুনের কাছে আর কোনো অপশন ছিল না। তিনি শাহ তামাপসকে চিঠি লিখলেন, আমি সব হারিয়েছি, এখন আপনার দয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। শাহ তামাপস তাকে রাজকীয় সংবর্ধনা দিলেন ঠিকই, কিন্তু তার মনে ছিল অন্য এক খেলা। পারস্যের পশ্চিম পাশে তখন চলতেছে অটোমান সম্রাট সুলতান সুলেমানের শাসন। সুন্নি অটোম্যানদের প্রবল প্রতিপক্ষ শিয়া পার্সিয়ান সম্রাট শাহ তামাপস। তামাপস দেখলেন তার সাম্রাজ্যের দুই পাশে সুন্নি সাম্রাজ্য থাকাটা বিপজ্জনক। শাহ তামাপস হুমায়ুনকে বললেন, আপনাকে আমি আমার 12,000 দুর্ধর্ষ কিজিলবাস বাহিনী দেব, টাকা দেব, অস্ত্র দেব, যাতে আপনি আবার ভারত দখল করতে পারেন। হুমায়ুন যখন খুশিতে আত্মহারা, তখন শাহ তামাপস দিলেন তার কঠিন শর্ত। তিনি বললেন, কিন্তু বিনিময়ে আপনাকে 2টি কাজ করতে হবে। 1, আপনাকে সুন্নি মতবাদ ত্যাগ করে শিয়া মতবাদ গ্রহণ করতে হবে, অন্তত জনসম্মুখে। আর 2, কান্দাহার শহরটি জয় করার পরে সেটা পার্সিয়ানদের দিয়ে দিতে হবে। হুমায়ুনের জন্য এটা ছিল চরম অপমানের। বাবার ধর্ম ত্যাগ করা, নিজের টেরিটরি অন্যকে দিয়ে দেয়া,
কিন্তু জীবন বাঁচাতে এবং সাম্রাজ্য ফিরে পেতে হুমায়ুনের সামনে আর কোনো অপশন ছিল না। এবং শুধু তাই নয়, শাহ তামাফকে খুশি করতে হুমায়ুন তাকে এক অমূল্য রত্ন উপহার দিলেন। অনেকেই বলে এটাই সেই অভিশপ্ত হীরা, বাবরের হীরা বা আজকের কোহিনূর। শাহ তামাফ সেই হীরা দেখে নাকি এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ তার সেরা ঘোড়সওয়ার বাহিনী হুমায়ুনের হাতে তুলে দেন। চিন্তা করা যায়, একসময় মোগলরা নিজেদের প্রাণ বাঁচাতে ঘুষ হিসেবে ব্যবহার করেছিল কোহিনূর হীরা। স্বাভাবিক সম্রাটের দরবারে হুমায়ুনের সম্মান রক্ষা এবং সামরিক সহায়তা লাভে বৈরাম খান এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন। এখানে বৈরাম খানের শিয়া মতাদর্শ রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে বেশ কাজে এসেছিল। তিনি মূলত শাহ তামাফসের সাথে এই পুরো ডিলটি করিয়েছিলেন। বাই দ্য ওয়ে, এই দীর্ঘ নির্বাসিত জীবনেই শিশু আকবরের সাথে বৈরাম খানের এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। আকবর তাকে ডাকতেন খান বাবা বলে, যার অর্থ শ্রদ্ধেয় পিতা। পারস্যের সৈন্যতা পাওয়া গেল, কিন্তু এই সৈন্যদের লিড দেবে কে? আবার বৈরাম খান। প্রায় 12,000 পার্সিয়ান অশ্বারোহী বাহিনী নিয়ে হুমায়ুন এবং বৈরাম খান ঝড়ের গতিতে এগিয়ে গেলেন। 1545 সালে প্রথমে কান্দাহার দখল করলেন। কথা অনুযায়ী সেটা পার্সিয়ানদের দিয়ে দিলেন, যদিও পরে আবার এটা নিয়েছিল, সেটা অন্য ইতিহাস। এরপর দখল করলেন কাবুল, তারপর পেশোয়ার দখল করলেন। আর সব কিছু দখল করলেন কার কাছ থেকে? তার সৎ ভাই কামরান মির্জার কাছ থেকে। 1546 থেকে 1553 এই সময়ে কামরান আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াতো এবং সমর্থন জোগাড়ের চেষ্টা করত। 1547 সালে সুযোগ পেয়ে তিনি আবার কাবুল দখল করে নেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই হুমায়ুন পুনরায় কাবুল আবার ফিরে পান। কামরান আবার পালায়। কামরান মির্জা বারবার ঝামেলা করতেছিল, বিদ্রোহ করতেছিল, আর হুমায়ুন বারবার তাকে ক্ষমা করে দিতেন। তিনি ভাইকে হত্যা করতে চাননি, কিন্তু অবশেষে 1553 সালে কামরান আবার বিদ্রোহের চেষ্টা করে। এবার তাকে বন্দী করা হয়। মুঘল আমিরদের অনেকেই তার মৃত্যুদণ্ড দাবি করে। হুমায়ুন সিদ্ধান্ত নেন ভাইকে তিনি হত্যা করবেন না, বরং তাকে অন্ধ করে দেয়া হলো, যাতে সে আর সিংহাসন দাবি করতেই না পারে। এরপর কামরান মির্জাকে মক্কায় পাঠিয়ে দেওয়া হলো নির্বাসনে। 4 বছর পর সেখানেই তার মৃত্যু হয়। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুমায়ুন কি আসলেই পার্সিয়ান সম্রাটের কথায় শিয়া হয়ে গিয়েছিল? উত্তর হলো, রাজনীতিতে ইমোশনের কোনো জায়গা নেই ভাই। পার্সিয়ান বর্ডার পার হয়েই নিজের এলাকা কাবুলে পা রাখতেই হুমায়ুনের শিয়া প্রেম হাওয়ায় মিলিয়ে যায়। তিনি আবার প্রকাশ্যে সুন্নি পরিচয় দিতে শুরু করেন। আর শাহ তামাফস, হুমায়ুন তাকে প্রথমে কান্দাহার দিয়েছিল, কথা রেখেছিল ঠিকই, কিন্তু কয়েক বছর পর মুঘলরা একটু শক্তিশালী হতেই সেই কান্দাহার আবার পার্সিয়ানদের হাত থেকেই কেড়ে নেয়। মানে বুঝলেন তো, শাহ তামাফস ভেবেছিল তিনি হুমায়ুনকে ব্যবহার করতেছেন, কিন্তু উল্টো হুমায়ুনই তাকে নিজের সিংহাসন উদ্ধারের ক্ষেত্রে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিল। এটাই রাজনীতি, এটাই পলিটিক্স। শের শাহ সুরি মারা যান। তার উত্তরসূরি ইসমাইল শাহ সুরি কিছুদিন শক্তভাবে শাসন করেছিলেন সুর সাম্রাজ্য, কিন্তু 1554 সালে ইসলাম শাহ মারা গেলে সুর সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়। দিল্লির সিংহাসন তখন নড়বড়ে। এটাই ছিল হুমায়ুনের বড় সুযোগ। বৈরাম খানের লিডারশিপে মুঘল সেনাবাহিনী দিল্লির দিকে অগ্রসর হয়। 1555 সালের জুলাই মাসে মুঘলরা দিল্লি পুনরুদ্ধার করে। হুমায়ুন আবার দিল্লির মসনদে বসেন। অর্থাৎ 15 বছর পর মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে সিংহাসন ফিরে পেতে হুমায়ুন 15 বছর দেশে দেশে ঘুরেছেন, এমনকি নিজের ধর্মীয় মতাদর্শ এবং আত্মসম্মান বিসর্জন দিতেও রাজি ছিলেন, সেই সিংহাসনে তিনি বসতে পারলেন মাত্র 6 মাস। 1556 সালের জানুয়ারিতে হুমায়ুন আজান শুনে লাইব্রেরি থেকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। ইতিহাসবিদ লেনপুল বলেছিলেন, হুমায়ুন সারা জীবন হোঁচট খেয়েই চললেন, আর শেষমেশ হোঁচট খেয়েই পৃথিবী থেকে বিদায় নিলেন। কিন্তু তার এই পারস্য যাত্রা বৃথা যায়নি, কারণ তিনি সাথে করে নিয়ে এসেছিলেন পার্সিয়ান আর্ট, কালচার এবং আর্কিটেকচার, যা ছাপ আমরা দেখি তাজমহলে, হুমায়ুনের মাজারে। আর সবচেয়ে বড় কথা, তিনি রেখে গিয়েছিলেন তার ছেলে আকবরকে এবং আকবরের অভিভাবক হিসেবে বৈরাম খানকে, যারা মুঘল সাম্রাজ্যকে পরবর্তী 300 বছরের জন্য অপ্রতিরোধ্য করে তুলেছিল। হুমায়ুনের মৃত্যুর খবর শুনে 13 বছরের কিশোর আকবর ভেঙে পড়েন, শোকে পাথর হয়ে যান। আকবর তখন ছিলেন পাঞ্জাবের কালানৌরে। তার পালক মা মাহওয়াঙ্গা তাকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছিল না, কিন্তু বৈরাম খান জানতেন এখন চোখের পানি ফেলার সময় না। সিংহাসন এক মুহূর্তের জন্য খালি রাখা মানেই সাম্রাজ্যের মৃত্যু। 14 ফেব্রুয়ারি 1556 কোনো রাজকীয় দরবারে নয়, পাঞ্জাবের কালানৌরে এক সাধারণ বাগানে ইট পাথর দিয়ে তড়িঘড়ি করে বানানো হলো এক অস্থায়ী মঞ্চ। সেই ইটের সিংহাসনে বসানো হলো 13 বছরের পিতৃহীন বালক আকবরকে। বৈরাম খান নিজ হাতে আকবরের মাথায় পরিয়ে দিলেন মোগল সাম্রাজ্যের মুকুট,
আকবর হয়ে গেলেন পাতশাহ গাজী। যেহেতু আকবর তখনও নাবালক, তাই পুরো মোগল সাম্রাজ্যের ভার নিজের কাঁধে নিয়ে নিলেন বৈরাম খান। তিনি হয়ে গেলেন ওয়াকিলি সালতানাত বা প্রধানমন্ত্রী। তিনি পেলেন মোগল দরবারের সর্বোচ্চ সম্মান খান-ই খানান। কিন্তু মুকুট পড়তেই শুরু হলো আসল পরীক্ষা। খবর এলো মোগলদের হাত থেকে ওদিকে দিল্লি ফসকে গেছে, আগ্রার পতন হয়ে গেছে। তাদের সামনে এসে দাঁড়িয়েছে এক নতুন ভয়ঙ্কর মৃত্যুদূত, যার নাম হেমু। প্রশ্ন হলো, সে আবার কেডা? আকবর যখন সম্রাট হলেন তখন মানচিত্র অনেকটা এরকম ছিল। দিল্লি তখন আক্ষরিক অর্থেই এক মৃত্যুপুরী। টানা 2 বছর চলেছে খরা এবং দুর্ভিক্ষ। তৎকালীন ঐতিহাসিক বাদাউনি লিখেছিলেন, মানুষ তখন খিদের জ্বালায় এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে তারা লাশ খেতে পর্যন্ত শুরু করে। আর ঠিক তখনই দৃশ্যপটে এলেন হেমু। এক সাধারণ হিন্দু বানিয়া পরিবারে হিমুর জন্ম। মোগল ঐতিহাসিক আবুল ফজল তাকে নিচু জাত বলে যতই গালাগালি দিক না কেন, বাস্তবে হেমু ছিলেন এক অপরাজেয় যুদ্ধ মেশিন। নিজের অসামান্য মেধা রণকৌশল দিয়ে তিনি হয়ে উঠলেন সুর সাম্রাজ্যের শাসক আদিল শাসুরের প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রী। তার ট্র্যাক রেকর্ড অসাধারণ। দিল্লির দিকে আসার আগে তিনি টানা 22টি যুদ্ধ করেছিলেন এবং 22টিতেই জিতেছিলেন। সেই অপরাজেয় হেমু যখন 50,000 দুর্ধর্ষ অশ্বারোহী এবং 500 হাতি নিয়ে দিল্লির দিকে ধেয়ে এলেন, মোগলদের মেরুদণ্ড কেঁপে গেল। দিল্লিতে মোগল গভর্নর তখন তারদিবেগ খান। তিনি ছিলেন খোদ বাবরের আমলের একজন প্রবীণ এবং অত্যন্ত সম্মানিত চাগাতাই সেনাপতি। তুগলকাবাদের যুদ্ধে হেমুর দানবীয় হাতির পালের সামনে তারদিবেগের মোগল বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যান বাঁচাতে প্রবীণ সেনাপতি তারদিবেগ দিল্লি ছেড়ে সোজা পালালেন পাঞ্জাবের দিকে। দিল্লির মসনদ খালি পড়ে রইল এবং সেই মসনদে বসলেন হেমু। নিজেকে ভূষিত করলেন হেমু রাজা বিক্রমাদিত্য উপাধিতে। বহু শতক পর দিল্লির সিংহাসনে তখন আবারও এক হিন্দু রাজা। দিল্লির পতনের পর মোগল শিবিরে তখন পালানোর হিড়িক। সবাই বলতেছে হিন্দুস্তান ছাড়ো, কাবুল চলো। কিন্তু বৈরাম খান জানতেন পিছু হটলে মোগলদের অস্তিত্ব শেষ। এই পালানোর দলে সবচেয়ে বড় গলার আওয়াজটি ছিল সেনাপতি তারদিবেগের। বৈরাম খান বুঝলেন এই লোকটি বেঁচে থাকলে সেনাবাহিনী 2 ভাগ হয়ে যাবে। আলোচনার কথা বলে তারদিবেগকে নিজের তাঁবুতে ডাকলেন বৈরাম খান। নিজে একটা অজুহাতে এরপরে ওই তাঁবু থেকে বাইরে গেলেন। আর ঠিক তখনই তাঁবুর ভেতরে ঢুকে তারদিবেগকে টুকরো টুকরো করে ফেলল বৈরাম খানের জল্লাদ পীর মোহাম্মদ। কিশোর আকবর সব শুনে চুপ রইলেন। এই একটা খুনেই পুরো মোগল শিবিরের রক্ত হিম হয়ে গেল। পালানোর কথা এরপর আর কেউ মুখেও আনে নাই। সবারই একটাই লক্ষ্য, দিল্লি চলো। 5ই নভেম্বর 1556 পানিপথের প্রান্তরে একপাশে মোগলদের মাত্র 10,000 সৈন্য, অন্যদিকে হেমু, তার সাথে 50,000 সৈন্য এবং 1500 হাতি। যুদ্ধের শুরুতেই হাতির পালের প্রচণ্ড আক্রমণে মোগলরা প্রায় হেরেই যাচ্ছিল। হেমু যখন নিশ্চিত জয়ের আনন্দে হাসতেছে, ঠিক তখনই কোথা থেকে উড়ে আসা একটা তীর সোজা গেঁথে গেল হেমুর চোখে। যন্ত্রণায় লুটিয়ে পড়লেন হেমু, আর সাথে সাথেই ছত্রভঙ্গ হয়ে গেল তার বিশাল বাহিনী। অচেতন হেমুকে ধরে আনা হলো বৈরাম খানের সামনে। বৈরাম খান তলোয়ার বাড়িয়ে দিলেন আকবরের দিকে, বলল, মারো আর গাজী উপাধি নাও। আকবর মৃতপ্রায় শত্রুকে মারতে চাইল না। তখন বৈরাম খান নিজেই এক কোপে হেমুর মাথা ধর থেকে আলাদা করে ফেলল। দিল্লি আবারও মোগলদের দখলে এলো। এর পরের কয়েক বছর বৈরাম খান হয়ে উঠলেন মোগল সাম্রাজ্যের অঘোষিত ছায়া সম্রাট। আর কিশোর আকবর বইপত্র পড়ার চেয়ে তার আগ্রহ বেশি ছিল পাগলা হাতি কন্ট্রোল করা বা পোষ মানানোতে। কিন্তু 1560 সাল আকবরের বয়স যখন 18 বছর হলো, তিনি বুঝতে পারলেন তিনি শুধু নামেই সম্রাট। নিজের পকেট খরচের জন্যও তাকে বৈরাম খানের কাছে হাত পাততে হয়। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢালতে লাগলো আকবরের পালক মা মহামাঙ্গা। তিনি আকবরের কানে বিষ ঢালতে লাগলেন যে বৈরাম খান আপনাকে চিরকাল এই পুতুল বানিয়েই রাখবে। অবশেষে আকবর খেললেন তার মাস্টার স্ট্রোক। শিকারের বাহানা করে আগ্রা থেকে সোজা চলে গেলেন দিল্লিতে। সেখান থেকে ফরমান জারি করলেন, আজ থেকে আমি নিজেই শাসনভার গ্রহণ করলাম। বৈরাম খানকে বরখাস্ত করা হলো। আকবর সাম্রাজ্যের সকল আমির এবং গভর্নরদের কাছে ফরমান পাঠালেন তারা যেন এখন থেকে কেবল তার আদেশই মেনে চলে। বৈরাম খান প্রথমে বিশ্বাসই করতে পারতেছিলেন না যে তার স্নেহের পুত্র তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারে। আকবর একটা চিঠি পাঠালেন বৈরাম খানকে। আকবর লিখলেন, যেহেতু আপনি আমার খান বাবা, তাই আপনার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। কিন্তু এখন যেহেতু আমি শাসনভার নিজের হাতে নিয়ে নিচ্ছি, তাই আপনার উচিত বিশ্রামের জন্য হজে যাওয়া, মক্কায় চলে যান। সাম্রাজ্যের ভেতরে থাকা যে কোনো স্থানে জায়গিরির রাজস্ব আপনার কাছে নিয়মিত পাঠানো হবে। অর্থাৎ টাকা পয়সার অভাব হবে না আপনার, কিন্তু আপনি চলে যান।
আকবরের এই চিঠি ছিল স্পষ্ট, এটা ছিল বৈরাম খানের জন্য একটি সম্মানজনক বিদায়ের বার্তা। বৈরাম খান আকবরের আদেশ কিন্তু মেনে নিয়েছিলেন এবং হজের জন্য রওনাও দিয়েছিলেন, কিন্তু আকবরের সৎমা মাহামাঙ্গা এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি বৈরাম খানকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাইতেছিলেন। চিন্তা করেন, এটাই হলো প্যালেস পলিটিক্স। মাহামাঙ্গা তখন পীর মোহাম্মদ শিরওয়ানিকে বললেন বৈরাম খানকে ধাওয়া করতে। এই পীর মোহাম্মদ লোকটি আসলে কে? একসময় সে ছিল বৈরাম খানের ডান হাত, কিন্তু 1559 সালে পীর মোহাম্মদের অহংকারে বিরক্ত হয়ে বৈরাম খান নিজেই একদিন তাকে ঘাট ধাক্কা দিয়ে বরখাস্ত করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন মক্কায় হজে যাওয়ার জন্য। এটা শুনে আকবর আবার রাগ করল। তাকে না জানিয়ে উচ্চপদস্থ একজনকে এভাবে বরখাস্ত করা। আকবর বুঝলেন বৈরাম খান তাকে সম্রাট হিসেবে কোনো পাত্তাই দিচ্ছেন না। ঠিক এখান থেকেই আকবর সিদ্ধান্ত নিলেন এবার বৈরাম খানকেই সরাতে হবে। ওদিকে পীর মোহাম্মদ যখন হজের উদ্দেশ্যে গুজরাট পর্যন্ত পৌঁছালো, হঠাৎ তার কাছে আকবরের একটা গোপন বার্তা এলো, যেও না, ফিরে আসো আর তৈরি থাকো। এরপর এলো 1560 সাল। আকবর যখন বৈরাম খানকে বরখাস্ত করলো, তখন পদ্মার অন্তরালে মাহামাঙ্গা আর তার ছেলে আদম খান খেললেন তাদের মাস্টার স্ট্রোক। পীর মোহাম্মদকে বৈরাম খানের পেছনে লেলিয়ে দেওয়া হলো। বৈরাম খান এটাকে আবার দেখলো চরম অপমান হিসেবে। তিনি বললেন, আমি ওই অপমান সহ্য করতে পারবো না। বৈরাম খান বিদ্রোহ করলেও তিনি পাঞ্জাবের দিকে অগ্রসর হলেন এবং মুঘল সেনাপতি আতিকা খানের বাহিনীর মুখোমুখি হলেন। জলান্ধরের কাছে গুনাচৌরে এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই সেনাপতি মুঘলদের এত বিজয় এনে দিয়েছিল সেই বৈরাম খানই আজ খোদ মুঘল বাহিনীর কাছেই পরাজিত হলো। পরাজিত হয়ে তিনি তিলোয়ারা দুর্গে আশ্রয় নিয়েছিলেন। আকবর নিজে বিশাল বাহিনী নিয়ে তাকে ঘেরাও করল। অবশেষে উপায়ন্তর না দেখে বৈরাম খান আত্মসমর্পণ করলেন। পরাজিত বৈরাম খানকে যখন আকবরের সামনে আনা হলো, পুরো দরবার স্তব্ধ। এই সেই মানুষ যার কোলে আকবর বড় হয়েছে, যার হাত ধরে আকবর তলোয়ার চালানো শিখেছে। আকবর তার খান বাবাকে ধুলায় লুটিয়ে থাকতে দেখে তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বৈরাম খানকে নিজের পাশে বসালেন এবং নিজের হাতে তার মুখের ধুলোবালি মুছে দিলেন। আকবর তাকে 3টি অপশন দিয়েছিলেন। 1, দরবারে থাকুন কিন্তু কোনো রাজনীতি করতে পারবেন না। অথবা 2, কালাপি বা চান্দেরির শাসনভার নিয়ে সেখানে চলে যান। অথবা 3, সম্মানের সাথে মক্কায় গিয়ে হজ করুন। বৈরাম খান 3য় অপশনটি বেছে নিলেন। আকবর তাকে প্রচুর ধন সম্পদ দিয়ে মক্কার পথে বিদায় দিলেন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। 31 জানুয়ারি 1561 গুজরাটের পাটন শহর। মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য জাহাজের অপেক্ষায় সহস্রলিঙ্গ লেকের তীরে বিশ্রাম নিচ্ছিলেন বৈরাম খান। কিন্তু তিনি জানতেন না মৃত্যু তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। 5 বছর আগের মাসিওয়ারা যুদ্ধে বৈরাম খান প্রচুর আফগান সেনা হত্যা করেছিলেন। তাদেরই একজনের ছেলে মুবারক খান লোহানি বুকের ভেতরে তীব্র প্রতিশোধের আগুন নিয়ে বৈরাম খানকে খুঁজতেছিল। হয়তো ওই মাহামাঙ্গারাই বৈরাম খানের সন্ধান দিয়ে দিয়েছিল। সন্ধ্যাবেলা বৈরাম খান নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি তখন নিরস্ত। হঠাৎ মোবারক এবং তার 30-40 জন সহযোগী অতর্কিত হামলা চালালো। কোনো কিছু বুঝে ওঠার আগেই মোবারক তার ধারালো খঞ্জর বসিয়ে দিল বৈরাম খানের পিঠে। মাটিতে লুটিয়ে পড়লেন মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে সফল এবং সবচেয়ে পরাক্রমশালী সেনাপতি। যে মানুষটা মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল, তার রক্তাক্ত দেহ ধুলায় পড়ে রইল আর তাকে দাফন করলো স্থানীয় কিছু গরিব ফকির। বৈরাম খান মারা গেলেও কোনো ক্রমে প্রাণে বাঁচেন বৈরাম খানের স্ত্রী সালিমা সুলতানা বেগম এবং শিশুপুত্র আব্দুর রহিম। আকবর যখন এই দুঃসংবাদটি পেল, তিনি শোকে পাথর হয়ে গেল। অন্তত তেমনই শোনা যায়। আবার এটাও শোনা যায় বৈরাম খানকে মারতে নাকি আকবরই লোক পাঠিয়েছিল। যাই হোক, আকবর সালিমা এবং আব্দুর রহিমকে সসম্মানে দরবারে নিয়ে আসেন। আকবর পরবর্তীতে সালিমা সুলতানাকে বিয়ে করেন এবং আব্দুর রহিমকে নিজের ছেলের মতো বড় করেন। জানেন এই আব্দুর রহিমকে? তিনিই ছিলেন মোগল দরবারের বিখ্যাত সেনাপতি এবং নবরত্নদের অন্যতম রত্ন কবি আব্দুর রহিম খান খানান। বৈরাম খান না থাকলে ইতিহাসে হয়তো আকবর নামের কোনো সম্রাটের অস্তিত্বই থাকতো না। পানিপথের ময়দানে বৈরাম খানের লিডারশিপ মোগল সাম্রাজ্যকে পুনর্জন্ম দিয়েছিল। কিন্তু ক্ষমতার খেলা বড়ই নিষ্ঠুর। একই রাজদরবারে একজন শক্তিশালী সম্রাট এবং একজন শক্তিশালী অভিভাবকের জায়গা কখনোই একসাথে হয় না। ক্ষমতার শিখরে ওঠা যতটা কষ্টের বা কঠিন, সেখানে টিকে থাকা তার চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর এবং কষ্টের। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এমন ভিডিও ভবিষ্যতে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।